শহরের নভেম্বর আসে একটু আয়েশ নিয়ে। দুপুরের কড়া রোদটা যখন মিষ্টি হতে শুরু করে তখন বুঝতে হবে শীত দরজায় কড়া নাড়ছে। শহরের মানুষেরা তখন আলমারি থেকে প্রিয় ফুল হাতা জামা বা পাতলা চাদর বের করতে শুরু করেন। বিকালের দিকে পার্কের বেঞ্চে বা কফি শপে আড্ডাটা জমে ওঠে বেশি। যারা ব্যস্ত জীবন থেকে একটু হাঁপ ছাড়তে চায় তারা এই সময় কক্সবাজার বা সাজেক ভ্যালির ট্রিপ প্ল্যান করে। রাতে হালকা ঠান্ডা বাতাসে যখন রাস্তার ধারে চায়ের দোকানে ধোয়া ওঠা চায়ে চুমুক দেওয়া হয়, সেই তৃপ্তিটাই আলাদা। এই তৃপ্তি কি আর অষ্টাদশীর আছে? আজ দুপুরে দুপুরের আজ কড়া রোদে উঠেছে। বিশাল ছাদের এক কোণায় দড়িতে জামা কাপড় নাড়িয়ে দিচ্ছে এক অষ্টাদশী। গায়ে বসন্তী বাসন্তী রঙের একখানা শাড়ি জড়ানো, হাতে চিকন স্বর্ণের বালা দুটো রোদের প্রখরতায় চিকচিক করছে সাদা বালির মতো। সাদা টুকটুকে খালি পায়ে উকি দিচ্ছিল হালকা কাটা দাগ। কোমরে গোজা শাড়ির আঁচল খুলে মাথায় চাপালো কাপড় নাড়িয়ে। ছাদের দরজার সামনে তখন ফাহাদ আর পুতুল দাঁড়িয়ে আছে চুপটি করে। তারা এখন বড় হয়েছে একটু। পুতুল ক্লাস 2-এ ভর্তি হবে জানুয়ারিতে, আর ফাহাদ প্লেতে ভর্তি করানো হবে। দুই দুষ্টু মিলে তাহসিনের রেখে যাওয়া সেই ষোড়শী বধূকে বড্ড জ্বালায়। ষোড়শী এখন অষ্টাদশীর হয়েছে। মায়াবী মুখখানা কেমন অদ্ভুত দ্বিগুণ সৌন্দর্যে ঢেকে গেছে। ময়ূরী বাচ্চাদের ফিসফিস শুনে পিছু ঘুরে দাঁড়ালো। ফাহাদ আর পুতুলকে দেখে কপাল কুঁচকে বলল, কি হচ্ছে এখানে? বলেছি না নিচে অপেক্ষা করতে। পুতুল ঠোঁট উল্টে বলল, একটা আঙ্কেল এসেছিল মা। ময়ূরী কপালে ভাঁজ পড়ল। কে এসেছিল? বাবার অফিস থেকে। ময়ূরী স্থির মন অস্থির হলো, চঞ্চল হলো শান্ত হৃদয়। ময়ূরী দৌড়ে নিচে নামলো ছাদ থেকে। দোতলার একটা বিশাল বড় বাড়ি এটা। তাহসিন আদনানের উপর সকল দায়িত্ব দিয়ে দেশের মাটি ত্যাগ করেছিল। সে যাওয়ার প্রায় মাসখানিক পর আদনান এই বাড়িটা কিনেছিল ময়ূরীর নামে। ময়ূরীর বুকের ভেতরটা তখন দপাদপ করছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে শাড়ির আঁচলটা কখন কাঁধ থেকে পড়ে গেছে সেদিকে খেয়াল নেই। বসার ঘরের সদর দরজাটা আধ খোলা। বাইরে ঝকঝকে রোদেলা। উঠোনের দিকে তাকিয়ে সে থমকে দাঁড়ালো। কাউকে তো দেখা যাচ্ছে না। পুতুল কোথায় সে? আঙ্কেল কোথায়? ময়ূরীর কণ্ঠস্বরে এক অদ্ভুত ব্যাকুলতা। পুতুল আর ফাহাদ ততক্ষণে হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এসেছে। পুতুল দরজার আড়ে লুকিয়ে থাকা একটা বড় খাম দেখিয়ে বলল, ওই যে মা, সোফায় রেখে গেছে। তোমাকে ডাকতে গিয়েছিলাম কিন্তু সে বলল তার খুব তাড়া আছে। ময়ূরী ধীর পায়ে সোফার দিকে এগিয়ে গেল। সাদা রঙের একটা খাম উপরে নীল কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, আমার স্ত্রী ময়ূরীর জন্য। হাতের লেখাটা দেখার সাথে সাথেই তার চোখের কোণে অজান্তেই পানি জমে উঠল। এই টান এই বাক্যগুলো তো তার অতি পরিচিত। তাহসিনের হাতের লেখা। কাঁপা কাঁপা হাতে খামটা খুলল সে। একটা ছোট চিঠি, তাতে লেখা, শুনছো পুতুলের মা, আমি তোমার স্বামী মিসবাহ তাহসিন সওদাগর বলছি। তোমাকে আজ থেকে ঠিক 2 বছর আগে নিকাহ করেছিলাম আমি। আজ গত 2 বছর ধরে দেশের বাইরে আছি কাজের জন্য। রেগে আছো বেগম সাহেবা? জানি তোমার এই অষ্টাদশীর হওয়ার বসন্তগুলো আমি পাশে থেকে বরণ করতে পারিনি। বিদেশের এই যান্ত্রিক শহরে বসে যখন ওই ক্যালেন্ডারের পাতায় নভেম্বর দেখি তখন বুকটা হাহাকার করে ওঠে। মনে পড়ে যায় তোমার ওই মায়াবী মুখখানা, কোমরে শাড়ির আঁচল গুজে ছাদের দড়িতে কাপড় নাড়ানো, আর তোমার ওই চঞ্চল হরিণীর মতো চলাফেরা। রেগে থেকো না বেগম সাহেবা। পুতুল আর ফাহাদকে বড় করার যে সংগ্রাম তুমি করছো তার প্রতিটি মুহূর্ত আমি দূর থেকে অনুভব করি। অফিসে বলেছি তোমাদের সবটুকু আগলে রাখতে, কিন্তু আমি জানি আমি পাশে না থাকলে তোমার ওই পূর্ণিমার মতো হাসিটা অধরায় থেকে যায়। এই চিঠি যখন তোমার হাতে পৌঁছাবে হয়তো আমি তোমার কাছে নেই, কিন্তু আমার পাঠানো নবান্নের নতুন সুগন্ধটা তোমার চারপাশ ঘিরে থাকবে। খুব শীঘ্রই সব কাজ গুছিয়ে ফিরছি আমি। সেদিন তোমার ওই চিকচিক করা সোনার বালার শব্দ শুনবো, আর তোমার ওই মায়াবী চোখ দুটোর কাছে 2 বছরের হিসেব দেব। আমার জন্য অপেক্ষায় থেকো। ইতি তোমার অফিসার। চিঠিটা পড়া শেষ করে ময়ূরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দুপুরের কড়া রোদটা এখন আর গায়ে জ্বালা ধরাচ্ছে না। পুতুল আর ফাহাদ তখন এক কোণায় লুকোচুরি খেলছে। তাদের হাসির শব্দে বাড়িটা ম ম করছে। ময়ূরী চিঠিটা বুকের উপর চেপে ধরে চোখ বুজল।
আদনান হয়তো বাড়িটা তার নামে কিনে দিয়েছে, কিন্তু তার আসল বাড়ি তো এখনো সাত সমুদ্র ১৩ নদীর ওপারে। অষ্টাদশীর দুচোখ বেয়ে দুফোঁটা নোনা জল চিঠির পাতায় পড়ে তাহসিনের নামটা ভিজিয়ে দিল। সে মনে মনে বিড়বিড় করে বলল, ফিরে আসুন অফিসার, নবান্ন শেষ হওয়ার আগে ফিরে আসুন। তাহসিনের পাঠানো সেই চিঠির নবান্ন সুঘ্রাণ তখনও ময়নির মনে টাটকা, কিন্তু বাস্তবতা ছিল ভীষণ কঠিন। কয়েক মাস পর যখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল, ময়ূরী দেখল তার নামটা মেধা তালিকায় উপরের দিকে। খুশিতে তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সেই আনন্দ ভাগ করে নেওয়ার মতো মানুষটা তখনও সাত সমুদ্র ১৩ নদীর ওপারে। মেডিকেলের প্রথম বর্ষের দিনগুলো ছিল এক অগ্নি নৈবদ্য। একদিনে একদিকে অ্যানাটমি ফিজিওলজির হাড় কাঁপানো পড়া, অন্যদিকে পুতুল আর ফাহাদের শৈশব। ভোরে উঠে বাচ্চাদের নাস্তা বানানো, তাদের স্কুলে পাঠানো, তারপর কোনো মতে নাকে মুখে দুটো গুজে সাদা অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে মেডিকেলের করিডোরে ছুটে চলা। এটাই হয়ে উঠেছিল ময়ূরীর প্রতিদিনের রুটিন। সবচেয়ে বেশি কষ্ট হতো রাত জেগে পড়ার সময়। একদিকে ফাহাদ হয়তো জ্বরে কাতরাচ্ছে, অন্য হাতে আর অন্য হাতে ময়ূরীকে ধরতে হতো মোটা বই। ঘুমের ঘোরে পুতুল যখন মা মা বলে জড়িয়ে ধরতো, ময়ূরী এক হাতে ওকে চাপটে ধরে অন্য হাতে টর্চ জ্বালিয়ে নোট পড়তো। কলেজে যখন তার বান্ধবীরা সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো, ময়ূরী তখন ক্যান্টিনে বসে দুটো পড়ার ফাঁকে বাড়ির ফোন করে খোঁজ নিত বাচ্চারা ঠিক আছে, খেয়েছে কিনা। আদনান তাকে সাহায্য করত ঠিকই, কিন্তু দিন শেষে বাচ্চাদের স্কুলের ফি দেওয়া থেকে শুরু করে হাড় ভাঙা খাটুনি সবটাই এই ১৮ বছরের মেয়েটিকে একাই সামলাতে হতো। তাহসিনের বস্তা ভর্তি টাকা হয়তো অভাব মেটাতো, কিন্তু ময়ূরীর সেই ক্লান্তিতে কেউ মাথায় হাত বুলিয়ে দেওয়ার ছিল না। অক্টোবরের এক বৃষ্টির রাতে ময়ূরী নিজের একটা ডায়েরি বের করলো, বসলো পড়ার টেবিলে, হাতে কলম নিয়ে সেখানে হাত চালালো ধীরে। অফিসার, আপনি বলেছিলেন আমি আপনার বাড়ি, কিন্তু এই বাড়িতে এখন বড্ড ঝড়। আপনি ছাড়া মেডিকেলের এই কঠিন পড়া আর দুই বাচ্চার দায়িত্ব সবটাই পাহাড়ের মতন ভারী মনে হয়। কিন্তু আমি হার মানব না। যেদিন আপনি ফিরবেন, সেদিন আপনার সামনে শুধু আপনার স্ত্রী হয়ে নয়, একজন ডাক্তার হয়ে দাঁড়িয়ে দেখাবো। তবে আপনি কি ফিরবেন না? মাস গিয়ে বছর কেটে যাচ্ছে, তবুও আপনার কোনো খোঁজ নেই। কবে আপনার বুকে আবার মাথা রাখবো আমি? কবে জড়িয়ে ধরে বলবো, আপনার বেগম সাহেবা আজও সেই শ্যামবর্ণের এক অসভ্য পুরুষের ভালোবাসায় মগ্ন? নিজের স্বপ্ন আর মাতৃত্বের এই টানাপোড়েনে ময়ূরী ধীরে ধীরে ইস্পাতের মতো শক্ত হয়ে উঠছিল। দ্বিতীয় বর্ষে সেই হাড় কাঁপানো শীতের রাত। ময়ূরী তখন ক্যান্ডিউ ভার্সকুলার সিস্টেমের উপর প্রিপারেশন নিচ্ছিল। সামনে কঠিন কাঠ পরীক্ষা, একদিকে পড়া শেষ করা, অন্যদিকে দুই বাচ্চার কম্বল ঠিক করে দেওয়া। সবই সে একা হাতে সামলাচ্ছে। তাহসিনের সেই গোপন মিশন ময়ূরীর জীবনকে এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবিয়ে দিয়েছিল। এসবি অফিসার হওয়ার কারণে তার কোনো হদিস নেই, কোনো ফোন নেই। ওই একটা পুরনো চিঠি ময়ূরীর একমাত্র অক্সিজেন। বাচ্চারা এখন আর আগের মতো কান্নাকাটি করে না। ওরাও বুঝে গেছে মায়ের পড়ার সময় ডিস্টার্ব করতে নেই। ১৯ বছর বয়সে যেখানে মেয়েদের জীবনে থাকে রঙিন ফিতায় বাঁধা, সেখানে ময়ূরীর জীবন বাঁধা পড়েছে মেডিকেলের সাদা পৃষ্ঠা আর মাতৃত্বের কঠিন শৃঙ্খলে। সময়ের সাথে সাথে ময়ূরীর পরীক্ষা শেষ হলো। লম্বা একটা ছুটি পেয়েছে সে। দিনটা ছিল শুক্রবার। আদনান যেহেতু এই বাড়িতেই থাকে, তাই তাকে কষ্ট করে আর বাজার করতে হয় না। তাছাড়া আদনান না থাকলেও তাহসিনের অফিস থেকে কোনো না কোনো অফিসার এসে সব কাজ করে দিয়ে যায়। আজ ঘুম ভাঙল তার ভোরবেলায়। নামাজ শেষ করে বের হলো ঘর থেকে। হিমির ফুটফুটে একটা ছেলে হয়েছে মাস চারেক আগে। নাম রেখেছে আরাপ। বড্ড মিষ্টি বাচ্চাটা। ময়ূরী ভাবলো আজ সবার জন্য নিজের হাতে রান্না করবে। যেই ভাবা সেই কাজ। রান্না শেষ করতে করতে উপর থেকে আরাপের কান্নার শব্দ ভেসে এলো কানে। মুচকি হাসলো সে। এখন নিশ্চয়ই হিমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবে, শুনছো পুতুলের মা, তাড়াতাড়ি এই বিচ্ছুর কান্না থামিয়ে যাও। হলেও তাই। হিমির ডাক পড়েছে। ময়ূরী হাত মুছে তাড়াতাড়ি ছুটল উপরে। আদনান বাড়িতে নেই, তাই ময়ূরী নক করল না দরজায়। হিমির কোলে ৪ মাসের বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে। ময়ূরী নিকটে এসে ওকে কোলে নিতে নিতে বলল, আমি বাড়িতে না থাকলে করো কি তুমি? নাজমা আপা বাচ্চাকে সামলে রাখতে পারে? হিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার দেবরকে এই কথা কি করে বুঝাই বলো? সে কি বলে জানো? ময়ূরী ঠোঁট টিপে বলে, কি বলে? এই মুহূর্তে আরও একটা বাচ্চা নেওয়া সম্ভব?
সবে আরাপের 4 মাস। ময়ূরী চোখ বড় বড় করে বলে, ভাইয়া কি আরো বেবি চাইছে? তাহলে আর বলছি কি। মাথা চাকিয়ে হাসলো ময়ূরী। আরাপ কান্না থামিয়ে ময়ূরীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বড্ড মায়া তার এই বাচ্চাটার প্রতি। হঠাৎ শুষ্ক ঠোঁট ভেজালো, কণ্ঠে কেমন বিষণ্ণতা তার। তোমার বন্ধুর ইচ্ছে তারও একটা মেয়ে হবে। পুতুল তো ভাই চাই। তাই ভাই চাই বলে মাঝে মধ্যে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। হিমির খারাপ লাগলো ময়ূরীর এই এক কথা সে প্রায় বছরখানেক ধরে শুনছে। ময়ূরী আরাফের কপালে চুমু এঁকে ঠোঁট ফুলিয়ে বলল, তোমার চাচ্চু এলে খুব বকবে কেমন। পাষাণ লোক, তোমার চাচি আম্মাকে ছাড়া কতগুলো বছর কাটিয়ে দিয়েছে দেখেছো আব্বু। আরাফ গাল ভরে হাসলো। সে কি কিছু বুঝেছে? ময়ূরী মুচকি হেসে ওকে শুইয়ে দিয়ে বলল, আজ পুতুলের চাচা আর বড় আম্মা আসবেন। কি রান্না করব বুঝতে পারছি না। এসব নিয়ে আলাপ আলোচনা হলো খানিকক্ষণ। আজ মাহাতাবা রাফিয়া আসবে ঢাকায়। দুপুরে খানিক আগ দিয়ে এলো তারা। পুতুল চাচা আর বড় আম্মাকে পেয়ে সব ভুলে বসেছে। খাবার দিয়েছে ময়ূরী মাত্রই। আজ বাড়ি জুড়ে মানুষ। আনন্দ শেষ নেই বললেই চলে। মাহাতাব আগের চেয়েও বেশ গম্ভীর হয়েছে। ভার ভার একটা ভাব আছে মুখশ্রী জুড়ে। আফিয়ার মাঝে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে এখনো। খাওয়া দাওয়া শেষে ওরা বসলো ড্রয়িং রুমে। মাহতাবের কোলে পুতুল বসে আছে। ফাহাদ আরাবকে নিয়ে ব্যস্ত হিমির সাথে। ময়ূরী নীরবে শাড়ির আঁচল টেনে বসলো আফিয়ার পাশে। মাহতাব খানিকক্ষণ চুপ থেকে বলল, মেজো আম্মা তোমাদের একবার দেখতে চাইছেন। নাতনির জন্য বড্ড খারাপ লাগে তার। ময়ূরী মাথা নিচু করে আঁচল কোঁচকালো। নিভু স্বরে বলল, আমি আমার স্বামীর আদেশ অমান্য করতে পারবো না ভাইয়া। উনি আমায় বারবার বলেছেন জীবন থাকতে যেন ওই বাড়ির নাম মুখেও না আনি। আমারও ইচ্ছে হয় আম্মার সাথে দেখা করার, কিন্তু যেখানে পুতুলের বাবা নিজ মুখে এই কথা বলে গেছে সেখানে আমি কি করে যাই বলুন। মাহতাব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তবে আজ তোমায় তোমাদের আমাদের সাথে বগুড়া যেতেই হবে। তুমি না হয় ফারাজি বাড়ি থেকেও মেজো আম্মাকে আমি তোমাদের বাড়ি নিয়ে আসব। এই প্রস্তাবে রাজি হলো ময়ূরী। শুনেছে আব্বার শরীর তেমন একটা ভালো নয়। তাহসিন যাওয়ার পর তো সে গ্রামে যায়নি। প্রত্যেকবার বক্কর নিজে এসে দেখা করে গেছেন তাদের সাথে। ময়ূরী কত করে বলেছে তাদের সাথে থাকতে, কিন্তু বক্কর নারাজ মেয়ের সংসারে এসে বসে থাকতে। যদিও ময়ূরী জোর করে আব্বার জন্য কিছু হাত খরচ পাঠায়। বিকালে রওনা হলো সে ভাই আর মেয়েকে নিয়ে। নাজমাকে রেখে গেল হিমির কাছে। মেয়েটা একা একা বাচ্চা সামলাতে পারে না। খুব সম্ভবত আদনানের মা আসবেন এই সপ্তাহে। পুরো রাত জার্নি শেষে গাড়ি যখন গ্রামের মেঠোপথে এসে থামলো, তখন পূর্ব আকাশে সবেমাত্র ভোরের রাঙা আলো ফুটতে শুরু করেছে। শিশির ভেজা ঘাসের খানে চারপাশ ম ম করছে। গাড়িটা বাড়ির ফটকে থামতেই দেখা গেল বক্কর দাঁড়িয়ে আছেন। বয়সের ভারে শরীর কিছুটা ক্ষীণ হলেও ব্যক্তিত্বে এক চুলো ভাটা পড়েনি। কোমরে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন তিনি, চোখে সেই চিরচেনা প্রখর দৃষ্টি। কোনো লাঠি বা কারুর সাহায্যের প্রয়োজন নেই তার। একাই যেন ১০০। ময়ূরী গাড়ি থেকে নামতেই বক্কর গম্ভীর কিন্তু স্নেহ স্পন্দন গলায় ডাকলেন, এলি তবে? তোর স্বামীর আদেশের চেয়ে কি জন্মদাতা বাপের টানটা বড় হয়ে গেল? ময়ূরী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আব্বাকে। বক্কর নিজেও মেয়ের সাথে কেঁদে উঠলেন আজ। ছোট্ট ফাহাদ ঘুম ঘুম চোখে গাড়ি থেকে নেমে আব্বাকে দেখে চিৎকার করে দৌড়ে এলো। সোজা উঠে এলো আব্বার কোলে। বক্কর হাসি চেপে চোখের পানি মুছে বললেন, আমার ঘরের শান্তি আবার ফিরে এসেছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। ময়ূরী বাড়ির ভেতর ঢুকে ডুকরে উঠল মায়ের কবরের দিকে তাকিয়ে। আম্মা আজ নেই, গোটা 3 বছর হয়েছে। অথচ পুরো বাড়িটা সেই আগের মতোই চকচক করছিল। বক্কর অযত্ন হতে দেননি বাড়ির, ঠিক আগের মতোই ভালোবাসায় মরিয়ে রেখেছেন। আম্মা ময়ূরী এসেছে পুতুলকে নিয়ে। আফিয়ার কথায় সিতারা বেগম অবাক নয়নে মুখ ফিরালেন। বললেন, তাহসিনের বউ এসেছে? আফিয়া মাথা নাড়ায়। তিনি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, অবশেষে বাড়িতে পা পড়ল তার। আফিয়া পিছু ডেকে বলল, সওদাগর বাড়ি আসেনি আম্মা, ফারাজি বাড়ি প্রবেশ করেছে তারা। সিতারা বেগমের পা থমকে গেল। ব্যথিত চোখে পিছু ফিরে বললেন, এই বাড়ি আসেনি? এখনো এত জেদ? তাহসিন বারণ করেছে আম্মা। ময়ূরী ভাইকে দেওয়া ওয়াদা ভঙ্গ করবে না। তিনি মাথা নাড়িয়ে ছুটলেন অরুণিমা বেগমের ঘরের দিকে। অরুণিমা বেগম সবে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। সিতারা বেগমকে দেখে থামলেন তিনি। সিতারা বেগম বললেন, হ্যাঁ রে মেঝো, ময়ূরী যে গ্রামে এসেছে জানিস? অরুণিমা বেগম জানতেন না এই সুসংবাদ।
তিনি অবাক হতেও ভুলে গেলেন সেই যে তাহসিন ওদের নিয়ে বাড়ি থেকে বের হলো, তারপর আর তাদের সাথে দেখা হয়নি। শাশুড়িকে রেখে ঢাকায়ও যাওয়া হয়নি, ফোনে কথা হয়েছে প্রত্যেক দিন, তবে নাতনিটাকে ছুঁয়ে দেখা হয়নি। তিনি মাথায় ভালো করে কাপড় চেপে বললেন, আমি ফারাজি বাড়ি যাচ্ছি আপা, আম্মা আমাকে খুঁজলে বলে দিও। আম্মা যদি রেগে যান? অনরিমা বেগম চোয়াল শক্ত করে বললেন, ওনার যা ইচ্ছে তাই করুক। আমি আমার ছেলের বউ বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছি। তিনি যদি ভাবেন তার জন্য আমি আমার সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করব, তাহলে ভুল ধারণা পুষে রেখেছেন তিনি। অনরিমা বেগম একাই ছুটলেন বাড়ির বাইরে। কনকের মা রান্নাঘরের সামনেই ছিলেন, তিনি সব কথাই শুনেছেন। অনরিমা বেগম বাড়ি থেকে বের হতেই সিতারা বেগমকে বললেন, রাস্তার মাইয়ার জন্য কত দরদ তোমাগো, ওই কালনাগিনী কি করছে ভুইল্লা গেছো? সকাল সকাল বড্ড বিরক্ত হলেন সিতারা বেগম। দাঁত চাপলেন পরপর। বললেন, রাস্তার মেয়ে কাকে বলছিস? সে এ বাড়ির পুত্রবধূ। বংশ যে তোর খুব উচ্চ পরিবারের তা তো নয়। তাহলে কিসের এত বড়াই? ছোট লোকে পোনা ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চা। তিনি তেতে উঠলেন। হাতের থালা মেঝেতে সজোরে আছাড় মেরে বললেন, তোমাকে সবার চোখের কাটা হয়েছে এখন। 2 দিন আগে যখন কনকের আব্বা। সিতারা বেগম তাকে থামিয়ে দিয়ে বললেন, অমন নোংরা নাম মুখে এনে আমার দিনটা নষ্ট করিস না। দূর হ চোখের সামনে থেকে। সিতারা বেগমের ধমক খেয়ে কনকের মা গজগজ করতে করতে থালাটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। তার চোখে মুখে তখনও বিষাক্ত আক্রোশ। সিতারা বেগম দীর্ঘশ্বাস ফেলে সদর দরজা ধরে দাঁড়ালেন। সওদাগর বাড়ির এই বিশাল অট্টরিকার ইটে ইটে যেন দীর্ঘশ্বাস মিছে আছে। ময়ূরী মেয়েটা আসার পর থেকে অশান্তি দানা বেঁধেছিল, কিন্তু দোষ কি সত্যি মেয়েটার, নাকি এই বাড়ির ভেতরের কুৎসিত অহংকারের? অনর্মা বেগম তখন প্রায় হন্তদন্ত হয়ে মেঠোপথ ধরে হাঁটছেন। রোদের তেজ বাড়ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। ফারাজি বাড়ির গেটের সামনে আসতেই তার বুকটা ধক করে উঠল। তাহসিন যে বাড়িতে নেই, এই রুড দৃশ্যটা অনরিমা বেগমের বুকেও পাথর হয়ে চেপে আছে। ফারাজি বাড়ির উঠোনে পা রাখতেই তার চোখজোড়া ভেজে এলো। এই মুহূর্তে তার এসবি অফিসার ছেলেটা যদি পাশে থাকতো, তবে আনন্দটা পূর্ণতা পেত। অনরিমা বেগমকে দেখে ময়ূরী দ্রুত বারান্দা থেকে নেমে এলো। পাশে তার ছোট্ট পুতুল। 3 বছর হতে চলল তাহসিন দেশের বাইরে মিশনে। এই দীর্ঘ সময়ে ময়ূরী একা হাতে সবটা সামলেছে। আগের চেয়ে কত বড় হয়ে গেছে মেয়েটা, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। শাশুড়িকে দেখে ময়ূরী মাথা নিচু করে সালাম জানালো। অনরিমা বেগম ওকে জড়িয়ে ধরে বললেন, বড্ড একা করে দিলি আমায় মা। তাহসিন যাওয়ার আগে কত করে বলেছিলাম সওদাগর বাড়ি থেকে যেতে, কিন্তু তোরা জেদ করলি। ওই বাড়িতে একলা পড়ে আছিস, আমার কলিজাটা যে কি পরিমাণ পড়ে তা কি জানিস? ময়ূরী ম্লান হেসে বলল, আম্মা, দাদির মনে যে জেদ, আমি সেখানে গেলে আপনাদের সম্মান আরও ধুলায় মিশত। পুতুলের বাবা যাওয়ার সময় আমাকে বলে গেছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে যেন কোথাও না যাই। অনরিমা বেগম পুতুলকে জড়িয়ে নিলেন। দাদির গায়ের গন্ধ পেয়ে পুতুলের ছোট্ট হাতে অনরিমা বেগমের আঁচল চেপে ধরল। অবিকল তাহসিনের মতো মুখ হয়েছে মেয়েটার। অনির্মা বেগম পুতুলের কপালে চুমু খেয়ে বললেন, তাহসিনের সাথে শেষ কবে কথা হলো রে মা? ও কি জানে তোরা এই গ্রামে এসেছিস? ময়ূরী শুকনো মুখে আগে অনরিমা বেগমকে নিয়ে ঘরে এলো। বিছানায় বসতে দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে শাশুড়ির হাতে দিয়ে পাশে বসে কাতর গলায় বলল, আপনার ছেলে প্রায় বছরখানেক আগে আমার কাছে একটা চিঠি পাঠিয়েছিল। বলেছিল খুব শীঘ্রই ফিরে আসবেন। আজ পুরো 3টা বছর কেটে গেছে, তবুও তার দেখা নেই। বলতে বলতে কেঁদে উঠল মেয়েটা। অনুরমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়িতে বক্কার নেই, তিনি বাজারে গেছেন বাজার করতে। গত বছর শবনমের বিয়ে হয়েছে এই গ্রামেই। বাড়িতে চাচা চাচি আর আব্বা ছাড়া কেউ থাকেন না। ময়ূরী নিশ্চিত শাশুড়ি না খেয়ে ছুটে এসেছে। সে রুটি আর ভাজি বানিয়েছিল, সেগুলোই এনে দিল। অরুণিমা বেগম খেলেন হালকা। তিনি পুতুলের সাথে ফাহাদকেও দেখে চোখ বড় বড় করে বললেন, ওটা ফাহাদ? কত বড় হয়ে গেছে? ময়ূরী মুচকি হাসল। অরুণিমা বেগমের ভীষণ গর্ব হলো ছেলের বউকে নিয়ে। মেয়েটা আর কদিন পর ডাক্তার হবে। পড়াশোনার পাশাপাশি কি সুন্দর দুটো ছোট ছোট বাচ্চাকে একা মানুষ করছে। শরীরে এত ধকল আদৌ কুলায়? ছেলেটা কবে আসবে আবার? কেমনই বা আছে তাহসিন? মায়ের মন কেঁদে উঠল সহসা। এক সন্তানকে হারিয়ে তিনি দিশেহারা, অন্যদিকে আরেকজনের কোনো খোঁজ খবর নেই।
দুপুরের আঁচ লাগতেই ফারাজি বাড়ির দুয়ারে এসে হাজির হলো মধু। উঁচু পেট নিয়ে কোমরে হাত রেখে কপাল কুঁচকে তাকালো বাড়ির দিকে। পেছনে ওয়াহিদ বড় ব্যাগ টেনে আনতেই মধু মেজাজ দেখিয়ে বলল, বাড়িতে তো কেউ নেই, আপনি না বললেন ময়ূরী এসেছে? ওয়াহিদ করুণ চোখে বাড়ির দিকে তাকালো। ওই তো, ঘরের দরজা খোলা দেখা যাচ্ছে। মধু 7 মাসের গর্ভবতী, উঁচু পেট নিয়ে একটু চলাফেরা করা কষ্টই বটে। মেজাজটা সব সময় খিচে থাকে তার। ওয়াহিদ গলা ঝেড়ে চিৎকার করে বলল, এই বজ্জাত অফিসারের বউ, এসেছিস নাকি শালি সাহেবা? তাড়াতাড়ি আপনার মুখটা দেখান। ওয়াহিদের কণ্ঠস্বর শুনে ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো ময়ূরী। মধু কেঁপে উঠল খানিক। কি রূপ মেয়েটার, চোখ ধাঁধিয়ে এলো তার। সেই ষোড়শী বধূ আজ কত বড় হয়েছে, গায়ের পাতলা গয়নাগুলো চিকচিক করছে রোদের আলোয়। ময়ূরী মধুকে দেখে একগাল হেসে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল। মধু হেসে ফেলল ওর পাগলামি দেখে। ওয়াহিদ বলল, এই বেয়াদব, আমার বউকে ছাড়, দেখছিস না ওর পেটে বাচ্চা? ময়ূরী চোখ পাকিয়ে বলল, তুমি তো সেই আগের মতো সতীন সতীন ভাব নিয়েই থাকো। আমার বোনকে কিন্তু দেব না তোমার কাছে। তোর বাড়া ভাতে ছাই দিয়েছি? তা আমি দিয়েছি। মধু লম্বা শ্বাস টেনে উঁচু পেট নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, থামো তোমরা। ওরা ঘরের ভেতর এলো। অরুণিমা বেগম ও বক্কর ঘরেই ছিলেন। তারা মূলত খেতে বসেছেন বলে বাইরে বের হননি। খাওয়া দাওয়া শেষে সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসলেন। মধু পুতুলকে দেখে কাছে ডেকে ওর মাথায় হাত বুলিয়ে বলল, পুতুল সোনা, কত বড় হয়ে গেছে? পাশ থেকে ফাহাদ বলল, আর আমি বড় হইনি? হেসে ফেলল মধু। ফাহাদকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার ছোট্ট ভাই আজীবন আমার কাছে ছোটই থাকবে। ময়ূরী মুচকি হাসল। চঞ্চল মেয়েটা এখন একটু ভার হয়েছে, গাম্ভীর্য বজায় রাখতে শিখেছে। অনরিমা বেগম বাড়ি ফিরে গেলেন বিকেলের দিকে। তাকে থাকতে বললেও তিনি থাকলেন না। বাড়ির সেই পুকুর পাড়ে আজ দুবোন বসলো অনেক বছর পর। ময়ূরী মাথায় কাপড় টেনে দৃষ্টি নত করতেই মধু মুচকি হেসে বলল, অনেক বড় হয়ে গেছিস। ময়ূরী বলল, মানুষ কি আজীবন ছোট থাকে আপা? তা থাকে না, কিন্তু বড্ড বেশি বড় হয়ে গেছিস। ময়ূরী হেসে মাথা ঝাঁকিয়ে বলল, আপা, ওয়াহিদ ভাই কি আগের মতোই আছে নাকি একটু পরিবর্তন এসেছে? মধু একটা লম্বা শ্বাস ফেলে বলল, মানুষের স্বভাব কি আর বদলায় রে? সেই আগের মতোই খুঁতখুঁতে। এই যে পোয়াতি হলাম এখন, সারাক্ষণ এটা খাস না সেটা করিস না, শাসন আর শাসন। তোর কথা বল, তাহসিন ভাই তো বিদেশে, টাকা পয়সার কোনো টানাটানি হয় না তো? ময়ূরী মুচকি হেসে বলল, না আপা, কিন্তু সমস্যা তো টাকা না, সমস্যা হলো মানুষটা পাশে নেই। ফাহাদ আর পুতুলের পড়াশোনা, স্কুল সব একা সামলাতে হয়। মাঝে মাঝে মনে হয়, উনি কি আসলেই মিশন শেষ করে আর ফিরবেন, নাকি ওখানেই থেকে যাবেন? ফিরবে, ফিরতেই হবে। সোনালি বিকেল তখন একটু অন্যরকম। ময়ূরী চুলায় রান্না চাপিয়ে কপালের ঘাম মুছল। রাতের রান্না শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। চারপাশ অন্ধকারে তলিয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে যেতে ময়ূরী ঘরে এলো। পুতুল আজ খালার সাথে ঘুমাবে বলে বায়না ধরেছে। ময়ূরী ভাবলো আজ একটু বেশি সময় নিয়ে পড়া যাবে। ঘরে ঢুকে চুলগুলো সুন্দর করে খোপা করে বসলো বিছানায়। ময়ূরী গভীর রাতে ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিল। টেবিলে রাখা হারিকেনের আলোটা অনেক আগে স্তিমিত হয়ে এসেছে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওর পড়ার বইগুলো। ঠিক সেই নিস্তব্ধ প্রহরে ও অনুভব করলো কেউ একজন পেছন থেকে খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরেছে। প্রথমে ভয় পেলে মুহূর্তেই সেই পরিচিত পুরুষালী শরীরের ঘ্রাণ ময়ূরীর নাকে এসে পৌঁছালো। এই ঘ্রাণ ওর অতি পরিচিত হৃদস্পন্দনে গেঁথে থাকা এক অনুভূতি। 3 বছরের দীর্ঘ বিচ্ছেদও যেন এই ঘ্রাণকে ভুলিয়ে দিতে পারেনি। ময়ূরী ঝট করে চোখ মেলল। ওর শরীরটা যেন পাথরের মতো জমে গেছে। অন্ধকারের অবয়বটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সেই শক্ত বাঁধন আর গলার কাছে কারো গরম নিঃশ্বাস বলে দিচ্ছে এটা স্বপ্ন নয়। ময়ূরী কাঁপা কাঁপা স্বরে অস্পষ্ট করে ডাকলো, পুতুলের বাবা। পেছন থেকে লোকটা কোনো কথা বলল না, বাঁধনটা আরো জোরালো করলো। ময়ূরী ধরপড় করে উঠে বসতে চাইতেই ওর কানের কাছে একদম ফিসফিসিয়ে এক গম্ভীর কিন্তু আবেগী কণ্ঠস্বর ভেসে এলো, চুপচাপ শুয়ে থাকো বেগম সাহেবা, 3 বছরের ক্লান্তি এই এক মুহূর্তেই মিটিয়ে দিতে চাই। ময়ূরীর দুচোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়েছে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার এসবি অফিসার স্বামী, যার কিনা সুদূর মিশনে থাকার কথা, সে গভীর রাতে হঠাৎ তার পাশে। ময়ূরী কাঁপতে কাঁপতে ঘুরে তাকিয়ে অন্ধকারে প্রিয় মুখটা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করলো। তাহসিনের খোঁচা খোঁচা দাড়ি আর শক্ত চোয়ালের স্পর্শ পেতে ডুকরে কেঁদে উঠল।
তাহসিন ওর মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার সোনা বউ, কাঁদে না। মরি তাহসিনের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। তাহসিনের বুকে কিল ঘুষি মারে জোরালো গলায় বলল, আপনি এত পাষাণ, এতগুলো বছর কোথায় ছিলেন? কেন আসেননি আমায় দেখতে? কেন ভাবেননি এই ছোট্ট মেয়েটা কিভাবে আপনাকে ছাড়া দুটো বাচ্চা মানুষ করবে? তাহসিন আলতো করে ময়ূরীর চিবুকটা উঁচিয়ে ধরল। ময়ূরীর টলটলে চোখ দুটো তখনও অভিমানে লাল হয়ে আছে। তাহসিন খুব নিচু স্বরে বলল, 3 বছরে তুমি দেখি একদম পাথর হয়ে গেছো। এই 19 বছর বয়সে এত ভারী কি কথা শিখলে? কোথা থেকে? একটুও কি মিস করনি আমায়? ময়ূরী ঠোঁট উল্টে ধরা গলায় বলল, একদম না। আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার কথা। যে মানুষটা 3 বছরে একবার ফিরে দেখার প্রয়োজন মনে করেনি, তাকে মনে রেখে কি লাভ? তাহসিন মুচকি হাসল। ময়ূরীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তাই বুঝি? তাহলে এই যে বালিশের তলায় আমার একটা পুরনো শার্ট লুকিয়ে রেখেছো, সেটা কার জন্য? ময়ূরী চমকে উঠল। লজ্জায় আর অভিমানে ওর মুখটা লাল হয়ে গেল। ও তাহসিনের বুক থেকে সরে যেতে চাইল, তার আগে তাহসিন ওকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ছাড়ুন আমায়, আপনি বড্ড বেশি পাষাণ। যখন পুতুলের খুব জ্বর হতো ও শুধু বাবা বাবা করে কাঁদতো, আমি একা ওকে নিয়ে অন্ধকার রাতে বসে থাকতাম, তখন কোথায় ছিল আপনার এই ভালোবাসা? তাহসিন এবার আর হাসল না। ওর মুখটা গম্ভীর হলো। ও ময়ূরীর 2 হাতের তালু নিজের গালে ঘষে বলল, তোমার প্রতিটি যন্ত্রণার কথা আমি জানি, কিন্তু আমি চাইলেও ফিরতে পারতাম না। বিশ্বাস করো, প্রতিটা সেকেন্ড তোমায় আর পুতুলকে বুকে আগলে রাখার জন্য ছটফট করেছি। ময়ূরীর অভিমানের বাদ এবার যেন পুরোপুরি ভেঙে পড়ল। সে তাহসিনের বুকের বোতামগুলো শক্ত করে মুচড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তাহসিন পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেকক্ষণ পর ময়ূরীর কান্না একটু থামলে তাহসিন ওর কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ময়ূরী শান্ত হয়ে তাহসিনের বুকের উত্তপ্ত অনুভব করতে লাগলো। 3 বছরে সেই হাহাকার মিশানো শূন্যতা যেন আজ এক নিমিষেই মিলিয়ে যাচ্ছে। তাহসিন ফিসফিস করে বলল, পুতুলকে কাল সকালে দেখব। এখন শুধু আমি আর তুমি। তোমার মুখখানা আমায় দেখাবে না? কত বছর হলো তোমায় দেখি না। ময়ূরী ঠোঁট কামড়ে উঠে বসলো। শাড়ি ঠিক করে ঘরের লাইট জ্বালালো। আলোর ঝলকানিতে ময়ূরীর চোখ দুটো মুহূর্তের জন্য বুজে এলো। লাইটের হলদেটে আভায় তাহসিন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। 19 বছরের ময়ূরী এখন আর সেই কিশোরী নেই। তার চোখে মুখে এখন এক অপূর্ব স্নিগ্ধতা, তার মাতৃত্বের ছায়া। কান্নায় ফোলা চোখ আর লাল হয়ে যাওয়া নাকটা তাকে আরো মায়াবী করে তুলেছে। পরনের শাড়িটা একটু অগুছালো, গলার পাতলা গয়নাগুলো আলোয় চিকচিক করছে। তাহসিনের মনে হলো এই 3 বছরে সে অনেক কিছু হারিয়েছে, কিন্তু ময়ূরীকে না দেখাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা। তাহসিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করল, তুমি কি সত্যি আমার সেই বেগম, নাকি কোনো মায়াবিনী? ময়ূরীও স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে। 3 বছরে তাহসিন যেন আরো শক্তপোক্ত বেশি হয়েছে। রোদে পোড়া তামাটে চামড়া, চিবুকে ফুটে ওঠা ঘন কালো চাপদাড়ি আর সেই তীক্ষ্ণ দৃষ্টি, সব মিলিয়ে তার শ্যামপুরুষকে আজ আরও বেশি গম্ভীর আর পৌরুষালী লাগছে। তাহসিন নের কাঁধে একটা ভারী ক্ষতর চিহ্ন ময়ূরীর নজরে পড়ল, যা দেখে তার বুকটা কেঁপে উঠল। এই মানুষটা তো শুধু দেশ পাহারা দেয়নি, মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছে। ময়ূরী ধীর পায়ে তাহসিনের কাছে এগিয়ে এলো। কাপা কাপা হাতে তাহসিনের গালের দাড়িগুলো ছুঁয়ে দেখল সে। ধরা গলায় বলল, আপনি বড্ড বদলে গেছেন। আগের চেয়ে অনেক বেশি কালো হয়ে গেছেন। চোখের নিচে কালচে ছায়া পড়েছে। ঠিক মতো কি একবারও ঘুমাতেন না? তাহসিন ময়ূরীর হাতটা নিজের গালের উপর চেপে ধরে চোখ বুজল। প্রশান্তির এক লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঘুমাতাম তো, কিন্তু স্বপ্নে শুধু তোমার মুখটাই দেখতাম। ময়ূরী, তুমি আগের চেয়ে অনেক বেশি বদলে গেছো। এই 3 বছরে আমি যে কি যন্ত্রণায় কাটিয়েছি তা শুধু আমার আল্লাহ জানে। তাহসিন এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। ময়ূরীর একদম মুখোমুখি দাঁড়িয়ে তার কাঁধে 2 হাত রাখলো। ময়ূরী লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। লাইটের আলোয় ওর ফর্সা গাল দুটো এখন টকটকে লাল। তাহসিন ফিসফিস করে বলল, লাইটটা কি এখন নিভিয়ে দিবে? তোমার এই রূপ দেখে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে যাচ্ছে বেগম সাহেবা। আমি চাই না কাল সকালে কেউ আমাদের দেখে ভাবুক আমি কোনো ডাকাত। মরি মুচকি হাসল। সেই হাসিতে ঝরে পড়ল হাজার বছরের তৃপ্তি। সে আলতো করে তাহসিনের বুক থেকে বোতাম ছেঁড়া শার্টটা সরিয়ে দিয়ে বলল,
আপনার উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু এখন কেন জানি সব রাগ জল হয়ে যাচ্ছে। তাহসিন ময়ূরীকে পাজা কোলা করে কোলে তুলে নিল। ময়ূরী অস্পষ্ট স্বরে একটা চিৎকার দিয়ে তাহসিনের গলা জড়িয়ে ধরল। তাহসিন ওর কানে কানে বলল, অভিমান তো অনেক হলো, এবার না হয় একটু ভালোবাসা হোক। ভোরের আলো ফুটতেই ফারাজি বাড়িতে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তাহসিন সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। পাশে ঘুমন্ত মায়া ময়ূরীর শান্ত মুখশ্রুবি আর 3 বছরের অপেক্ষার অবসান তাকে এক অন্যরকম ঘুরে আচ্ছন্ন করে রেখেছে। সকাল 7টা নাগাদ বাইরে মধুর কণ্ঠ শোনা গেল। সে পুতুলকে নিয়ে এসেছে। ময়ূরী তড়িঘড়ি করে উঠে শাড়ি ঠিক করে দরজা খুলতে পুতুল দৌড়ে ভিতরে এলো। কিন্তু ঘরে দীর্ঘদেহী পুরুষকে দেখে সে থমকে দাঁড়ালো। তাহসিন খাটের এক কোণে বসেছিল, পরনে কেবল একটা লুঙ্গি আর কাঁধে গামছা। খানিকক্ষণ আগে গোসল সেরে এসেছে। তার তীক্ষ্ণ চোখ দুটো এখন কেবল পিতৃত্বের মমতায় ভিজে উঠেছে। পুতুল বড় বড় চোখে তাহসিনের দিকে তাকিয়ে ময়ূরীর আঁচল চেপে ধরল। তার বিশ্বাস হচ্ছে না বাবা এসেছে। তাহসিন দুহাত বাড়িয়ে ভাঙা গলায় ডাকলো, আম্মা, আমার কাছে আসবেন না? পুতুল অবাক হয়ে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরীর চোখের জল মুছতে মুছতে পুতুলের কানে কানে বলল, পুতুল সোনা, দেখো কে এসেছে। পুতুল প্রথমে কথা বলতে পারছিল না, কিন্তু তাহসিনের গায়ের সেই চিরচেনা গন্ধটা পেতেই সে তার ছোট্ট দুটো হাত দিয়ে তাহসিনের গলা শক্ত করে জড়িয়ে ধরল। ফোপাতে ফোপাতে বলল, বাবা, তুমি কেন আসোনি এতদিন? আমি প্রতিদিন আল্লাহর কাছে বলেছি তোমাকে পাঠিয়ে দিতে। মা খুব কাঁদে তোমার জন্য, জানো? তুমি খুব পচা। তাহসিন পুতুলের পিঠে হাত বুলিয়ে পরম মমতায় ওকে বুকের সাথে লেপ্টে ধরল। পুতুলের প্রতিটি অভিযোগ যেন তীরের মতো ওর বুকে বিচ্ছে। সে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী তখন দরজার পাল্লা ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের জল সামলানোর বৃথা চেষ্টা করছে সে। তাহসিন পুতুলের ভেজা গাল দুটো মুছে দিয়ে আদুরে গলায় বলল, বাবা খুব পচা, তাই না আম্মা? কিন্তু এই পচা বাবাটা এবার অনেক অনেক চকলেট আর পুতুল নিয়ে এসেছে। আর কোনোদিন আপনাদের ছেড়ে কোথাও যাবে না। এবার বাবাকে মাফ করে দিন তো দেখি। পুতুল ঝট করে বাবার কোল থেকে নেমে ময়ূরীর কাছে দৌড়ে গেল। ময়ূরী শাড়ির আঁচল ধরে টেনে ওকে তাহসিনের কাছে নিয়ে এসে বলল, মা, তুমি কেন দাঁড়িয়ে আছো? দেখো বাবা চলে এসেছে। এখন থেকে তুমি আর রাতে লুকিয়ে কাঁদবে না, কেমন? পুতুলের এই নিষ্পাপ কথায় ময়ূরী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পুতুলকে জড়িয়ে ধরল। তাহসিনও এগিয়ে এসে দুজনের উপর নিজের আগলে রাখা হাত রাখল। 3 বছর পর পূর্ণাঙ্গ এক পারিবারিক বৃত্ত তৈরি হলো ফারাজি বাড়ির নিভৃত ঘরে। সোনালি দুপুরটা আজ ভিন্ন রঙে রাঙিয়েছে ফারাজি বাড়ি। আজ পুরো বাড়ি পরিপূর্ণ। ময়ূরী নিজ হাতে আজ সবার জন্য রান্না করেছে। তাহাসিন বারান্দায় বসে মুগ্ধ হয়ে ছোট্ট বউটার কাজ পর্যবেক্ষণ করছে। সেই কিশোরী বধূ আজ বড্ড বেশি বড় হয়ে গেল। বড্ড ইচ্ছে করছে পুরনো সেই কিশোরীর শাড়ির আঁচলে ডুবে থাকতে। ইচ্ছে করছে বুকের ভেতর চাপড়ে ধরে আদুরে হাত মাথায় বুলিয়ে বলতে, কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলে বেগম সাহেবা? আমার জন্য কি আর একটু অপেক্ষা করা যেত না? বড্ড ইচ্ছে করছে তোমার কিশোরীর রাজে রাঙা মুখটা দেখতে। তাহসিন ঠোঁট টেপে হেসে ফেলল নিজের ভাবনায়। সেই ছোট্ট বাচ্চা বউ আজ বড় হয়েছে, সংসার শিখে শিখে বাচ্চাও মানুষ করতে শিখে গেছে। সে দেখল ময়ূরীর কপালের ঘাম মুছে রান্নাঘর থেকে আর চোখে লাজ মাখা চোখে বারে বারে এদিকে তাকাচ্ছে। তাহসিনের ঠোঁটের কোণের হাসি চড়া হলো। কিছুটা গলা উঁচিয়ে বলল, অমন করে নজর দিও না বেগম সাহেবা, রাত হলে লাজ পুষিয়ে দেব। ময়ূরীর হঠাৎ এহেন কথা শুনে চোখ বড় বড় করে চিৎকার করে বলল, বেহায়া লোক, লজ্জা শরমে মাথা খেয়ে ফিরে এসেছেন। মুখ একদম সেলায় লাগিয়ে দেব। তা দিও, কাছে আসো, একটু কোলে নিয়ে ভালোবাসি। ছি, অসভ্য লোক। দরজার সাথে তখন ফাহাদ দাঁড়িয়েছিল। তাহসিনের কথা বুঝতে না পেরে বলল, ও দুলাভাই, তুমি আবারে কি কও? তাহসিন পাশে তাকায়। ফাহাদের কথা স্পষ্ট হলেও সে সেই পুরনো দুলাভাই বলেই ডাকে। তাহসিন হেসে তাকে কাছে ডেকে বলল, আদর বোঝো শালা বাবু, বুঝি। তাহলে তোমায় বিয়ে করিয়ে দিই, তারপর বউকে আদর করো। ফাঁদ ঠোঁট ফুলিয়ে ময়ূরীর ভাঁজ পড়া কপালের দিকে তাকিয়ে বলল, সুন্দর বউ এনে দেবে? দেব। তাহলে বিয়ে দিয়ে দাও। ময়ূরী দাঁত কটমট করে বলল, এসেই আপনার কাহিনী শুরু হয়ে গেছে না? একদম আমার ভোলা ভালা ভাইকে ফাজিল বানাবেন না। তাহসিন বুক ফুলিয়ে বলল,
তোমার ভাই এমনিতেই ফাজিল, আর কি ফাজিল বানাবো? যখন তোমাকে বিয়ে করেছি তখন ওর বয়স কত? ওইটুকু ছেলে তখন আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল, ভুলে গেছো? ময়ূরী বিরক্ত হয়ে বলল, তখন ও বাচ্চা ছিল, ও তখন কিছু বুঝতো? এখন তো বোঝে, ভাবছে আদনানের মতো একটা সিনিয়র খুঁজে বিয়েটা দিয়ে দেব। দুপুরে সওদাগর বাড়ি থেকে কিছু মানুষ এলেন। তাহসিন এত বছর পর সবাইকে দেখে একটু ব্যথিত হয়েছিল। আম্মা, ভাই, ভাবি সবাই বদলে গেছে। সময় সত্যি কারো জন্য অপেক্ষা করে না। অননিমা বেগম ছেলের পাশে বসেছিলেন। তাহসিনের শ্যামবর্ণের শরীর আর একটু চাপা হয়েছে। পাশে উজ্জ্বল রঙের ময়ূরী যেন বড্ড বেমানান। তিনি বললেন, তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করনি সেখানে? নিজের এমন হাল করেছো কেন? তাহসিন বলল, কাজের চাপ ছিল আম্মা, এখন এসেছি, আবার ঠিক হয়ে যাব। ময়ূরী নীরব চোখে তাকিয়েছিল তাহসিনের দিকে। তাহসিন ঘাড় বাঁকিয়ে ওকে দেখে হাত মুঠোয় চেপে ধরে মুচকি হেসে বলল, আর কোথাও যাচ্ছি না আমি। ময়ূরী হাসল। অনুরমা বেগম লক্ষ্য করলেন ছেলের হাত ময়ূরীর হাতের উপর। তিনি মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললেন। মাতৃত্বের টান একপাশে থাকলেও তিনি জানেন এই কয়েকটা বছর ময়ূরী একাই এই সংসার আগলে রেখেছে। তিনি আলতো করে তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যাও বাবা, অনেকক্ষণ তো হলো, এবার ফ্রেশ হয়ে খেয়ে নাও। তাহসিন হাসি মুখে উঠে দাঁড়ালো। ময়ূরী ঝটপট গিয়ে ওর গামছার লুঙ্গিটা আলনা থেকে এগিয়ে দিল। তাহসিন ঘরে ঢোকার আগে একবার ফাহাদের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, কিরে শালক, বিয়ের কথাটা তাহলে পাকা তো? ফাহাদ লাজুক হাসলো আর ময়ূরীর ভান করে একটা কোলবালিশ তুলে নিতে ও ভৌ দৌড় দিল উঠোনের দিকে। ময়ূরী বলল, আপনার এই বাদরামি কোনোদিন যাবে না। খাবার টেবিলে আজ উৎসবের আমেজ। খাওয়ার মাঝে মাহাতাব হাসতে হাসতে বলল, তাহসিন, তুই তো আসলি, কিন্তু আমাদের ময়ূরীকে যে এবার একটু ছুটি দেওয়া দরকার। মেয়েটা তো গত কয়েক বছর হাড়ভাঙা খাটুনি খেটেছে। তাহসিন খাওয়া থামিয়ে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী তখন পরম যত্নে তাহসিনের পাতে মাছের বড় পেটিটা তুলে দিচ্ছে। তাহসিন ময়ূরীর হাতের দিকে তাকিয়ে বলল, ছুটি তো দেবই, তবে ওকে একা নয়। ডাক্তারি শেষ হলে আগে ছাউপনা দিয়ে ঘর ভরবো আমি। কথাটা শুনে ময়ূরী লজ্জায় হতভম্ব হয়ে তাকালো। বড়দের সামনে এমন কথা সে আশা করেনি। উপস্থিত সবাই ঠোঁট টিপে হাসলেন। বিকেলের দিকে যখন রোদ পড়ে এলো, বাড়ির সবাই যখন ভেতরের আড্ডায় ব্যস্ত, তাহসিন পা টিপে টিপে বারান্দায় এলো। ময়ূরী তখন একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। তাহসিন পেছন থেকে ওর কাঁধে হাত রাখতেই ময়ূরী শিউরে উঠল। ভয় পেয়েছো? তাহসিনের কণ্ঠস্বর এখন অনেক নরম। ময়ূরী ঘুরে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, এত সুখ কপালে সইবে? তাহসিন ময়ূরীর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। সূর্যাস্তের আলোয় ময়ূরীর মুখটা অপার্থিব্য সুন্দর লাগছে। সে ধীর স্থির কণ্ঠে বলল, এই সুখটুকু আদায় করে নেওয়ার অধিকার আমার আছে। ময়ূরী তাহসিনের চোখের গভীরতায় ডুবে গিয়ে অস্পষ্ট সুরে বলল, আপনি বড্ড বদলে গেছেন, আগে সে রাশভারীর লোকটা আর নেই। তাহসিন মুচকি হাসল। ময়ূরীর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, বদলে তো গিয়েছি তোমার জন্যই। শোনো বেগম সাহেবা, আজ রাতে কিন্তু কোনো বাহানা চলবে না। বাচ্চাদের দায়িত্ব আম্মা নিয়েছেন, আর আমার সবটুকু সময় আজ শুধু তোমার দখলে। ময়ূরীর লজ্জায় লাল হয়ে তাহসিনের বুকে মৃদু এক কিল বসিয়ে দিয়ে দ্রুত পায়ে সরে যেতে চাইল, কিন্তু তাহসিন চট করে ওর হাতটা ধরে টেনে আবার নিজের খুব কাছে নিয়ে এলো। ময়ূরীর কোমর জড়িয়ে ধরে গাঢ় স্বরে বলল, এখন ওই পালানোর পথ খুঁজছো? ঢাকায় নিজের বাড়িতে গেলে তো নিস্তার নেই। সেখানে তো শাসনের নাম করে শুধু ভালোই বাসাই চলবে। মরি ধরা গলায় বলল, ঢাকায় আমাদের সেই সাজানো ফ্ল্যাটটা খুব মনে পড়ে। তাসিন ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমরা আমাদের সেই নীড়ে ফিরব, যেখানে কোনো দূরত্ব থাকবে না, থাকবে না কোনো হারানোর ভয়, শুধু আমি, তুমি আর আমাদের ছোট ছোট স্বপ্নগুলো। সূর্য তখন দিগন্তে মিলিয়ে যাচ্ছে। গোধূলির আলোয় দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময় থমকে গেছে তাদের এই পরম পাওয়ার মুহূর্তে। রজনী বেগম অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েক মাস আগে। সেই শক্ত শরীরটা ভেঙে এসেছে প্রায়। শরীরটা চালানো বড্ড কষ্ট। আফিয়ার ঘরে এলো ওষুধ নিয়ে। রজনী বেগম ওষুধ খেয়ে বসলেন বালিশে ভর করে। তিনি বিষণ্ণ গলায় বললেন, তোর দাদা শ্বশুরের ফাঁসি হইল কেন? আফিয়া দীর্ঘশ্বাস ফেলল। গত বছর ছোট চাচা শ্বশুর এবং দাদা শ্বশুরের ফাঁসির রায় এসেছিল।
নারী পাচার, নারী ধর্ষণ, নারীদের জোর করে দেহ ব্যবসায় জড়ানো এবং স্বর্ণ পাচার মামলায় দুজনের ফাঁসি হয়। আফিয়া আলতো করে রজনী বেগমের চাদরটা টেনে দিতে দিতে ম্লান হাসলো। সে দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত স্বরে বলল, দাদি, সব পাপের বিচার তো দুনিয়াতেই শুরু হয়। ওনারা যে পথে হেঁটেছেন সেখানে অন্ধকার ছাড়া আর কিছু ছিল না। অসহায় মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, পাচার আর ওইসব নোংরা কারবার, আল্লাহর আরশ কেঁপে ওঠার মতো কাজ ছিল ওগুলো। আইন তো আর এমনি এমনি সাজা দেয়নি, সব প্রমাণ হাতে নিয়ে রায় হয়েছে। রজনী বেগম ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন, তার ঘোলাটে চোখে একরাশ শূন্যতা। যে মানুষগুলোর দাপটে একসময় এলাকা থরথর করে পা কাঁপতো, আজ তাদের নামে পাশে ফাঁসির আসামি তকমা লেগেছে। আপিয়া একটু থেমে আবার বলল, এখন এসব ভেবে শরীর আরো খারাপ করবেন না। আপনি বরং চোখ বুজে একটু জিরিয়ে নিন, আমি পাশে আছি। রজনী বেগম মাথা নাড়িয়ে বললেন, তাহসিন আইছে তাই না? ওর বউ পুতুল ওরাও আইছে। আফিয়া বলল, ভাই এসেছে কাল রাতে, ওরা এইবারই আইব না? জানি না দাদি, হয়তো পুরনো সেই অভিমান এখনো কোথাও না কোথাও পুষে রেখেছে। রজনী বেগমের চোখ ঝাপসা হয়ে এলো, গাল বেয়ে নোনা জল পড়তেই তিনি কম্পিত কণ্ঠে বললেন, তাহসিন রে একবার আইতে কও আমার কাছে, মরার আগে ওর মুখটা দেখা যাই আমি। এইসব বলবেন না। তাহসিন কি আসবে এবারই? তুই মাহাতাবরে ডাক দে। আফিয়া গিয়ে মাহাতাবকে ডেকে নিয়ে এলো। রজনী বেগম প্রস্তাব করলেন তাহসিনকে একবার এইবারই নিয়ে আসার জন্য। মাহাতাব সঙ্গে সঙ্গে রুহুলকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সন্ধ্যার আলো তখন ডুবু ডুবু ভাব। ফারাজি বাড়ির আঙিনা জুড়ে বাড়ির প্রত্যেকে গল্পে মেতে আছে। রান্নাঘরে চাচি আজ রান্না করছেন। ময়ূরী তাহসিনের পাশে বসে আছে চুপটি করে। বেহায়া লোকটা কানের কাছে একটু পর পর কি যেন ফিসফিস করছে। হঠাৎ দরজায় শব্দ হলো। ময়ূরী মাথায় কাপড় টেনে এগিয়ে গিয়ে দরজা খুলে মাহাতাবকে দেখে সালাম করে ভেতরে আসতে বলল। মাহাতাবকে দেখে তাহসিন উঠে দাঁড়ালো, বলল, কিছু হয়েছে? এই সময়ে এইবারই এলে যে? ময়ূরী রুহুল আর মাহাতাবকে বসতে দিল চেয়ারে। ওরা সবাই বসতেই মাহাতাব বলল, দাদি ভীষণ অসুস্থ, বারবার তোদের দেখতে চাইছে একবার। তাহসিনের চোয়াল স্বাভাবিক তখনও। ময়ূরীর ঠোঁট চেপে তাকালো তাহসিনের দিকে। লোকটা কি ভাবছে? তাহসিনের সেই তিক্ত অতীতগুলো চোখের সামনে ভেসে উঠল। কি করে সেই বাড়ি পা রাখেন সে? সে বলল, ওই বাড়ি কোন মুখে নিয়ে যাব ভাইয়া, যে বাড়ি থেকে একদিন আমার স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে আসতে হয়েছিল। দাদির অবস্থাটাও তো বুঝতে হবে তোকে, তুই তো বাচ্চা নোস। তিনি তার ভুল বুঝতে পেরেছে। ময়ূরী মন ছটফট করলো একটাবার ওই বাড়িতে যাওয়ার জন্য। খুব করে ইচ্ছে হলো দাদিকে দেখার জন্য। তাহসিনকে দেখে বড্ড শক্ত মনে হচ্ছে। ময়ূরী তাহসিনের শার্ট টেনে ধরে বলল, ছাড়ুন না ওইসব রাগ অভিমান। কেউ নিজের ভুল বুঝতে পারলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তাহসিন আশ্চর্য হয়ে বলল, এই কথা তুমি বলছো ময়ূরী? একদিন ওই বাড়ি থেকে তুমি এক কাপড়ে বেরিয়ে এসেছিলে। আগের সব অতীত ভুলে যান। কি হয়েছিল ওসব ভেবে জেদ ধরে রাখা বোকামি। তিনি অসুস্থ মানুষ। একটাবার আপনার ওনাকে দেখ একটাবার আপনাকে দেখতে চাইছে। আপনি তাকে উপেক্ষা করে এখানে বসে থাকতে পারবেন? কি করতে বলছো তাহলে? চলুন না যাই, একটাবার ওনাকে দেখে আসি। ময়ূরীর কথা তাহসিন ফেলতে পারল না। তাছাড়া তারও তো একটা টান আছে। তারও ইচ্ছে হয় একটাবার নিজের বাড়ি যেতে। কিন্তু ভাগ্য তো বড় নিষ্ঠুর। ওরা তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হলো। ছোট্ট পুতুল চাচার হাত ধরে হাঁটছে ফাঁকা রাস্তায়। ময়ূরীর হাত তাহসিন চেপে ধরেছে নরম স্পর্শে। সওদাগর বাড়ির সামনে আসতে একটু সময় লাগলো বটে। তাহসিন চোখ উঁচিয়ে বাড়ির দিকে তাকালো। বিশাল বড় বাড়িটা বড্ড শান্ত। এখন কি বাড়ির প্রত্যেকে সেই আগের মতোই আছে, নাকি অনেক কিছু পরিবর্তন হয়েছে? তারা সদর দরজার সামনে আসতেই ড্রয়িং রুমে উপস্থিত অনরিমা বেগম, কুসুম এবং আফিয়া এগিয়ে এলো। আফিয়া জড়িয়ে ধরল ময়ূরীকে। মেয়েটার চোখ ভিজে এলো কান্নায়। কতগুলো বছর পর আবার সেই স্বামীর বাড়িতে পা রাখলো সে। কুসুম বলল, ভাবি ভালো আছো? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, খুব। তুমি ভালো আছো কুসুম? কুসুম মাথা নাড়ল। ওদের মধ্যে খানিকক্ষণ কথাও হলো। পুরোটা সময় তাহসিন গম্ভীর হয়েছিল। ছোট্ট পুতুল তখন ফুবুদের সাথে ব্যস্ত। ময়ূরী জানতে চাইল বাড়ির বাকিরা কোথায়। আফিয়া বলল, কনক ওর শ্বশুরবাড়ি আর ওর মা ঘরেই আছে। সিতারা বেগম রজনী বেগমের ঘরেই আছেন। ময়ূরী মাথা নাড়ল। গত বছর কনকের বিয়ে হয়েছে গ্রামের বাইরে। মেয়েটা একটা সময় ময়ূরীকে খুব জ্বালিয়েছে।
ময়ূরী বাধ্য হয়ে তার গায়ে হাতও তুলেছে। দীর্ঘশ্বাস ফেলল সে। রজনী বেগমের ঘরের সামনে এলো ওরা। তাহসিন আর ময়ূরী তখন দরজার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাহসিনকে অমন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ময়ূরী বলল, যাবেন না? তাহসিন শুকনো ঢোক গিলে দরজায় নক করতেই ভেতর থেকে অনুমতি এলো। রজনী বেগম দেখলেন এক শ্যামবর্ণ ছেলের পাশে টুকটুকে রাঙা বউ। সেই কিশোরী বধূর রূপ আগের ন্যায় দ্বিগুণ হয়েছে। পাশেই তাসিন। সে সালাম করলো দাদিকে, গিয়ে বসলো পাশে। রজনী বেগম খানিকক্ষণ তাহসিনের দিকে তাকিয়ে থেকে বললেন, ভালো আছিস? তাসিন বলল, আল্লাহ আমাকে খুব সুখ দিয়েছে দাদি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনি হেসে বললেন, আরো সুখী হ। তারপর ময়ূরীর দিকে তাকিয়ে বললেন, তাহসিন বউ ভালো আছিস? ময়ূরী মুচকি হেসে মাথা নাড়ালো। তিনি বললেন, শুনলাম তুই নাকি ডাক্তার হবি। ময়ূরী বলল, আল্লাহ বাঁচিয়ে রাখলে হব ইনশাআল্লাহ, দোয়া করবেন। আপনার শরীর এখন কেমন আছে? রজনী বেগম চুপ করে গেলেন। এই পর্যায়ে যাদের সাথে তিনি একটা সময় এত জঘন্য একটা কাজ করেছিলেন, তারা আজ এত সহজ গলায় কথা বলছে ভেবেই যেন অপরাধ বোধ আরো বেড়ে যাচ্ছে। রজনী বেগম অপরাধ বোধে কুঁকড়ে গেলেন। ময়ূরীর এই শান্ত কণ্ঠস্বর যেন তার কাছে তপ্ত সীসার মতো বাজছে। তিনি করুণ চোখে একবার তাহসিনের দিকে, আরেকবার ময়ূরীর দিকে তাকালেন। কাঁপা কাঁপা গলায় বললেন, আমার শরীর আর কি ভালো থাকে রে? এই পাপিষ্ঠ শরীর নিয়ে এখন শুধু আজরাইলের অপেক্ষা করতেছি। তোকে দিকে তাকাইলে নিজের খুব ছোট মনে হয়। ডাক্তার হবি শুইনা কলিজাটা জুড়াইল। তোগো লগে আমি যা করেছি তা তো জানোয়ারেও করে না। সিতারা বেগম ঘরের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল মুছছিলেন। একটা সময় এই বাড়ির দাপট ছিল আকাশচুম্বী, কিন্তু আজ সব ধুলোয় মিশে গেছে। রজনী বেগম তাহসিনের হাতটা ধরার চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বললেন, তাহসিন ভাই, আমারে মাফ করবি না? জানি মাপ চাওয়ার মুখ আমার নাই। তোরে আর তোর বউরে এক কাপড়ে বাড়ি থেকে বাইর কইরা দিয়েছিলাম। পুতুল তখন একদম বাচ্চা, ওরে একবার দেখতে পারুম না? তাহসিন শক্ত হয়ে বসে রইল। সে দেখতে পাচ্ছে এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী এই নারী আজ কতটা অসহায়। দাদির এই ছিন্ন অবস্থা দেখে তার মনটা বিষণ্ণ হয়ে উঠল। সে ধীর স্থির কণ্ঠে বলল, আমি তো আগেই বলেছি দাদি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। পুরনো কথা আর মনে করতে চাই না। আমরা ওসব মাটি চাপা দিয়ে এসেছি। পুতুল বাইরে ওর ফুপুর সাথে খেলছে, ওকে নিয়ে আসছি। ময়ূরী এগিয়ে গিয়ে রজনী বেগমের পায়ের কাছে বসলো। তার শুকনো খসখসে হাতটা নিজের হাতে নিয়ে মৃদু স্বরে বলল, দাদি, আমার কারো উপর রাগ পুষিনি। দাদি, আমরা কারো উপর রাগ পুষে রাখিনি। আপনি নিজের খেয়াল রাখেন, আর এইসব পাপ পুণ্যের বিচার তো আল্লাহর হাতে। আপনি তওবা করেন, তিনি নিশ্চয়ই মেহেরবান। রজনী বেগম এবার হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্নায় ঘরের গুমট পরিবেশ আরো ভারী হয়ে উঠল। তিনি কাঁদতে কাঁদতে সিতারা বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখ সিতারা, যাকে আমি মানুষ বলে মনে করি নাই, তারাই আজ আমার সান্ত্বনা দিতে আইছে। আর আমার নিজের পোলা আজ এই বংশের মুখে চুনকালি মাখাইয়া দিয়া গেল। ঠিক তখন বাইরে থেকে পুতুলের খিলখিল হাসির শব্দ শোনা গেল। শিশুটির নিষ্পাপ হাসি যেন এই অন্ধকার ঘরটায় একচিলতে আলোর মতো প্রবেশ করলো। পুতুলের মতোই ছোট্ট একটা বাচ্চা কুটুর কুটুর চোখ মেলে ময়ূরীকে দেখে গাল ভরে হেসে বলল, মা, আমায় ডাকছিলে? ময়ূরী হাত বাড়িয়ে বলল, কাছে এসো তো। পুতুল নিকটে যেতেই ময়ূরী রজনী বেগমকে দেখিয়ে বলল, তোমার বড় নানীকে সালাম করো। পুতুল সুন্দর করে সালাম দিয়ে বলল, তুমি ভালো আছো? রজনী বেগম হেসে বললেন, ভালো আছি সোনা, তুই ভালো আছিস? পুতুল ময়ূরীকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালো আছি। রজনী বেগমের মনে হলো পুতুল একটা যোগ্য পরিবার পেয়েছে। নিজের আপন চাচা আর চাচি নিজের বাচ্চার মতোই ভালোবেসে ছোট্ট বাচ্চাটাকে। ময়ূরীর মতো ছোট্ট একটা মেয়ে এক মায়ের কর্তব্য পালন করছে এতদিন। নিঃসন্দেহে বোরহান সওদাগর একটা রত্ন নিয়ে এসেছিলেন এই বাড়িতে। সেই ছোট্ট কিশোরী কন্যা এখন এক আদর্শ স্ত্রী এবং মা। তিনি শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিলেন। বুকটা বড্ড ব্যথা করছে আজ। তিনি তাহসিনকে কাছে ডাকলেন। তাহসিন পাশে এসে বসতেই তিনি ওর হাত মুঠোয় নিয়ে কাতর কণ্ঠে বললেন, তোরে কিছু কথা কওয়ার আছে আমার। আমার শেষ ইচ্ছাটুকু সম্মান করবি? তাহসিন বলল, এভাবে বলো না, তুমি সুস্থ হয়ে যাবে। তিনি ঘন ঘন মাথা নাড়িয়ে বললেন, সবাইরে এই ঘরে ডাক দিয়ে সবাইরে একটু দেখি।
ঘরে যখন সবাই উপস্থিত হলো তখন রজনী বেগম তাহসিনের হাতটা কাঁপা কাঁপা আঙ্গুলে খামচে ধরলেন। তার কণ্ঠস্বর এখন অনেক বেশি পরিষ্কার, তবে তাতে মেশানো ছিল আজন্মের হাহাকার। তিনি বললেন, শোন তাহসিন, এই বাড়ি খালি ইটের দেয়াল না, এটা একটা বংশের অস্তিত্ব। তোরে যেদিন বাইর করে দিছিলাম সেই দিন এই বাড়ির বরকত চইলা গেছিল। আজ দেখ, বড় বড় কথা বলা মানুষগুলো ফাঁসির দড়ির নিচে। অন্ধকার নামছে এই বাড়িতে। তুই এই বাড়ির রক্ত, তুই না ফিরলে আমার আত্মা কবরে গিয়েও শান্তি পাইব না। তুই কথা দে, তুই তোর বউ আর পুতুলরে নিয়ে এই ভিটায় ফিরবি। এই অন্ধকার ঘরটারে আবার আলো দিয়া ভইরা দিবি। তাহসিন ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী তখনও পুতুলকে আগলে ধরে আছে। তার চোখে পুরনো অপমানের কোনো ছিটাফোঁটা নেই। তাহসিন বুঝতে পারল, জীবনের হিসাব নিকাশ সবসময় ঘৃণা দিয়ে চলে না। সে এক হাত দিয়ে দাদির লোচন হাতটা স্পর্শ করলো। দাদির লোমোচ্চ হাতটা স্পর্শ করলো। তার গম্ভীর গলায় এবার কিছুটা কোমলতা মিশল। দাদি যে বাড়ি এক সময় পর মনে হয়েছিল, আজ তোমার এই অবস্থার সামনে সব যে তুচ্ছ হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, আমি আবার বাড়ি ফিরব। কথাটা শোনা মাত্র রজনী বেগমের মুখটা যেন এক নিমিষে বদলে গেল। একটা পরম তৃপ্তি তার সমস্ত শরীরকে শিথিল করে দিল। তিনি ময়ূরীর দিকে তাকিয়ে বললেন, নাতবো, কাছে আয়। তোরে অনেক কষ্ট দিছি, দয়া কইরা মাপ করিস আমারে। তোর মতো একটা সোনার টুকরা যে এই বংশে আইছে সেটাই বুঝতে আমার কতটি বছর পার হইয়া গেল। ময়ূরী এগিয়ে এসে দাদির পায়ের উপর হাত রাখলো। তিনি সবার দিকে একে একে তাকালেন। সিতারা বেগমকে বললেন, তুই অনেক সহ্য করছস, তুইও দোয়া করিস। হাসি মুখে তিনি সবার থেকে ছোট ছোট কথা বলতে থাকলেন। কখনো পুতুলের সাথে খুনসুটি করলেন, কখনো মাহাতাবকে নির্দেশ দিলেন বাড়ির জানালাগুলো খুলে দিতে। ঘরের বাড়ি আবহাওয়া হুট করে হালকা হয়ে এলো। সবাইকে হাসতে দেখে তিনি নিজেও একবার উচ্চস্বরে হাসার চেষ্টা করলেন। হঠাৎ করেই তিনি থামলেন, একটা লম্বা শ্বাস নিয়ে বুকটা ভরে বাতাস নিলেন। তারপর মৃদু স্বরে বললেন, আল্লাহ, আল্লাহ। পরক্ষণেই তার মাথাটা বালিশের একপাশে হেলে পড়ল। চোখের পাতা দুটো স্থির হয়ে এলো। এক অদ্ভুত হাসি তার মুখে তখনও লেপ্টে আছে। তাহসিনের হাতের উপর দাদির আঙ্গুলের চাপটা ঢিলে হতেই দেখেই চমকে উঠল সে। ডাকলো, দাদি, ও দাদি। ঘরের নীরবতা ভেঙে সিতারা বেগমের কান্নার শব্দ শোনা গেল। দীর্ঘ কয়েক বছরের গুমট আর কলঙ্কে যেন এক বৃদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে শান্তিতে রূপ নিল। তাহসিন উপলব্ধি করল, দাদি মারা গিয়েও তাকে এক বিশাল কর্তব্যের দড়ি দিয়ে এই মাটির সাথে আবার বেঁধে দিয়ে গেলেন। চলবে ইনশাআল্লাহ।